ওয়েলকাম টু সিনেমাইন্ড। মুভির শুরুতে জোসেফ নামের এই লোকটা এক অদ্ভুত জিনিস খেয়াল করে। তার সামনে থাকা কন্টেনারটা প্রয়োজনের তুলনায় অনেক বেশি ভারী ছিল। সে তার লোকদের ওটা খোলার নির্দেশ দেয়, তবে ভিতরে তো তেমন কিছুই ছিল না। ব্যাপারটা জোসেফের অনেক অদ্ভুত লাগে। সে নিজে ভিতরে গিয়ে চেক করতে থাকে, তবে তেমন কিছুই পায় না। কিন্তু তখন আমরা এই কন্টেইনার ট্রাক ড্রাইভারকে দেখি যে অনেক ভয় পেয়েছিল। নিশ্চিতভাবে সে কিছু একটা তো লুকাচ্ছিল। ব্যাপারটা জোসেফেরও নজরে পড়ে, তাই সে বাইরে এসে ভালো করে কন্টেইনারটা দেখতে থাকে আর বুঝতে পারে ভিতরের তুলনায় বাইরে থেকে এটাকে বেশি লম্বা দেখাচ্ছে। তাহলে নিশ্চয় ভিতরে কোনো একটা সিক্রেট রুমের মতো আছে। ব্যাপারটার সত্যতা প্রমাণ করার জন্য সে তার এক লোককে নির্দেশ করে কন্টেইনারের একদম ভিতরে গিয়ে বাইরের দিকে একটা গুলি করতে। তার সন্দেহই সঠিক হয়। গুলিটা কন্টেইনারের মাঝখান দিয়ে বের হয়ে আসে। তার মানে নিশ্চয়ই এই পাশে কিছু আছে। জোসেফ অনেক রেগে যায়। তার এমন মনে হচ্ছিল যে কেউ তাকে ধোঁকা দিয়েছে, বোকা বানিয়েছে। কন্টেইনারের ভিতরে থাকা লুকোনো রিফিউজিরাও অনেক ভয় পেয়েছিল। তারা জানতো এই জায়গায় আর্মি অনেক নির্দয়। যদি কোনো মানুষ অবৈধভাবে বর্ডার পার করতে গিয়ে ধরা পড়ে যায় তাহলে তাকে নির্মমভাবে মেরে ফেলা হয়। তারা ভয় পাচ্ছিল তাদেরকেও এখনই বুঝি গুলি করে শেষ করে দেয়া হবে। কিন্তু তখন জোসেফের আচরণ পুরোপুরি পাল্টে যায়। সে নরম কণ্ঠে তাদের বলতে থাকে, আমি তোমাদের জন্যই তো এখানে থাকি, আমি তোমাদেরই সাহায্য করতে চাই। আমাকে বিশ্বাস করে বেরিয়ে এসো, আমি নিরাপদে তোমাদের বর্ডার পার করে দিব। সবাই অবাক হয়, কেউ কেউ আশাও ফিরে পায়, কিন্তু তারপরও একটা মানুষও আওয়াজও করে না, বাইরেও বের হয় না। আস্তে আস্তে জোসেফের ধৈর্য চলে যায়। সে তার লোকেদের গুলি করার অর্ডার দেয়। তখনই একটা মেয়ে বেরিয়ে আসে। জোসেফ তার লোকেদের বন্দুক নামাতে বলে। এরপর সেই মেয়েটাকে নরম গলায় বলে, এই তো, আমি তোমাদেরই তো সাহায্য করতে চাই। মেয়েটার চোখে আশার আলো ফুটে ওঠে, কিন্তু তখনই জোসেফ তার কপালে গুলি করে দেয়। মরার সময়ও মেয়েটা বুঝতেই পারে না তার সাথে এইমাত্র কি হয়ে গেল। এবার নির্দয় জোসেফ তার লোকেদের গুলি করার আদেশ দেয়। ভেতর থেকে আত্মা কাঁপানো আর্তনাদের চিৎকার ভেসে আসতে থাকে। মুহূর্তের মধ্যে সবাই মারা যায়, শুধুমাত্র কাঠের বক্সের উপর লুকিয়ে থাকা এই প্রেগনেন্ট মেয়েটা ছাড়া। তখন জোসেফ ভেতরে আসতে থাকে। মেয়েটা আরো শক্ত করে নিজের মুখ চেপে ধরে। একটা আওয়াজ করলেই হতে পারে তার জীবনও চলে যাবে। ওই সময় ভেতর থেকে একটা কুকুর বেরিয়ে আসে। যে জোসেফের আদেশে এতগুলো মানুষ মারা গিয়েছে সে তখন একটা সুন্দর হাসি দেয়, মানো তার থেকে ভালো এই জগতে আর কেউই নেই। সে যখন চলেই যাচ্ছিল তখন ভেতর থেকে একটা বাচ্চার আওয়াজ পায়। সে তার লোকেদের অর্ডার করে এই কন্টেনারটা এখনই পরিষ্কার করে নিতে। আমরা বুঝতেই পারি বাচ্চাটার সাথেও কি করা হয়। সবগুলো লাশ এক এক করে সরিয়ে এত সুন্দরভাবে কন্টেনার পরিষ্কার করা হয়, এখানে যেন কিছুই হয়নি। এবার সবকিছু শেষে কন্টেনারের দরজা লাগিয়ে দেয়া হয়। মেয়েটা যখন নিশ্চিত হয় আশপাশ থেকে সবাই চলে গিয়েছে তখন সে মুখ থেকে হাত সরিয়ে এবার কান্না করতে থাকে। তার নাম ছিল সোফিয়া। যাই হোক, একটু পর এবারে কন্টেনারটাকে একটা কার্গো শিপে ওঠানো হয়। সোফিয়া শান্তির নিঃশ্বাস নেয়। এত বড় বিপদ থেকে বেঁচে গিয়ে এইবার সে বর্ডার পার হয়ে যাবে এবং ওই পারে গিয়ে তার স্বামী ও বাচ্চার সাথে মিলে সে একটা সুন্দর জীবন শুরু করবে। অনাগত বাচ্চার কথা ভেবে নিজের পেটে হাত বুলাতে বুলাতে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু তার ঘুম ভাঙে বড় বড় ধাক্কায়। সমুদ্রে তুফান এসেছে, পুরো জাহাজটা ভয়ঙ্করভাবে দুলছিল। সে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, কেউ তো শুনুক তার কথা আর তাকে এখান থেকে বের করুক। কিন্তু না, তখনই বড় একটা ঢেউ আসে আর সে যে কন্টেনারে ছিল সেটা সহ আরো কয়েকটা কন্টেনার সমুদ্রে পড়ে যায়। সে অনেক জোরে চিৎকার করতে থাকে, কিন্তু সমুদ্রের গর্জনের আওয়াজের সামনে তার এই চিৎকার তো কিছুই ছিল না। মাথায় আঘাত পাওয়ায় সে তখন অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন চারিদিকে একদম অদ্ভুত নীরবতা ছিল, শুধুমাত্র সমুদ্রের আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। সে আস্তে আস্তে উঠে দাঁড়ায় আর কন্টেনারে থাকা গুলির ছিদ্রগুলো দিয়ে বাইরে তাকায়। তার পুরো শরীর থেমে যায়। বাহিরে দূরকে দূর পর্যন্ত পানি ছাড়া আর কিছুই ছিল না। তার কন্টেনারের আশপাশে আরো কয়েকটা কন্টেনার ভাসছিল।
সে দ্রুত সাহায্যের জন্য তার ফোনটা বের করে, কিন্তু এত তুফানের মাঝে ফোনটা পুরোপুরি ভেঙে গিয়েছে। তবে ভালো ব্যাপার হলো তার কাছে আরও একটা ফোন ছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরও সে এটার পাসওয়ার্ড কিছুতেই মনে করতে পারছিল না। তখন তার পেটে ব্যথা ওঠে। সে বুঝতে পারে এত ধাক্কা খাওয়ার কারণে বাচ্চার উপর এর প্রভাব পড়েছে। তাছাড়া ডেলিভারির সময়ও কাছে ছিল, আর সে এখন মাঝ সমুদ্রে আটকা। মানো এইটুকু বিপদ যথেষ্ট ছিল না। কন্টেনারে থাকা গুলির ছিদ্রগুলো দিয়ে পানি ভিতরে আসতে থাকে। যদি শীঘ্রই সে কিছু না করে তাহলে এই কন্টেইনার সহ সে পানিতে ডুবেই মারা যাবে। সে তার পেটের ব্যথাকে ইগনোর করে কন্টেইনারে প্রয়োজনীয় জিনিস খুঁজতে থাকে, কিন্তু তেমন কিছুই কাজের পাওয়া যায় না। কিছু টিভি, কিছু কাপড়, খালি বাক্স, এই। তার মনোবল কমে যেতে থাকে, কিন্তু তখনই সে একটা টেপ দেখতে পায়। দ্রুত টেপ উঠিয়ে এসে সেটা দিয়ে গুলির ছিদ্রগুলো বন্ধ করতে থাকে। এতে পানি পুরোপুরি বন্ধ না হলেও অনেকটা অংশে কমে যায়। তার মনোবল একটু বাড়ে। তখন এসে মানুষদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। বাইরে তাকালে আরেকটা কন্টেইনার দেখে বুঝতে পারে সেটার ভিতরও তার মতো রিফিউজিরা আটকে আছে। হয়তো তারাও জোসেফের হাত থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু তাদের কন্টেইনারে অনেক মানুষ থাকায় সেটা দ্রুত পানিতে ডুবে যেতে থাকে। সোফিয়া চিৎকার করে তাদের বলতে থাকে, মনোবল হারিও না, সেখানে কাজের কিছু খোঁজার চেষ্টা করো, পানি বের করো। কিন্তু সেই কন্টেইনারে অনেক মানুষ ছিল, আর এত ভারী থাকায় মুহূর্তের মাঝে সেটা পানির নিচে তলিয়ে যায়। এটা দেখে সোফিয়ার মনের ভয় আরও বেড়ে যায়। সে ভাবতে থাকে খুব শীঘ্রই তার পরিণতিও এমনটাই হতে চলেছে। তখন তার পেটে আবারও ব্যথা হয়। সে এবার বসে তার স্বামীর কথা ভাবতে থাকে। সেও তারই মতো আরও একটা কন্টেনারের ভিতর লুকিয়েছিল। তাদের প্ল্যান ছিল কোনো মতে বর্ডার পার করা, এরপর তারা একে অপরকে ঠিকই খুঁজে নিত। কিন্তু এত কিছু হয়ে যাবার পর এখন সোফিয়া নিশ্চিত নয় তার স্বামীকে আদৌ বেঁচে আছে না মারা গিয়েছে। তার একমাত্র পরিবার বলতে এখন এই বাচ্চাটাই ছিল। সে ঠিক করে তার এই বাচ্চার জন্য হলেও সে এখান থেকে বেঁচে বের হবে। এসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে যায়। তবে তার ঘুম ভাঙে খুব শীত লাগার কারণে। চোখ খুলে দেখে কন্টেইনারে অনেকটা পানি ঢুকে গিয়েছে। এখন পানি প্রায় তার হাঁটু অবধি। এই কয়েক ঘন্টায় এতখানি পানি চলে এসেছে। যদি সে এগুলো দ্রুত বের না করে তাহলে সে খুব দ্রুতই মারা যাবে। সে আশপাশে কাজের জিনিস খুঁজতে থাকে। তখনই তার নজর পড়ে উপরে থাকা একটা কাঠের বক্সের উপর। সে অনেক আশা নিয়ে ওটা খুলতে যায় যে হতে পারে ওটার ভিতর থেকে কাজের কিছু বেরিয়ে আসবে, কিন্তু সেটার ভিতরে তো শুধু প্লাস্টিকের বক্সই ছিল। সে হতাশ হয়ে যায়, কিন্তু তখনই বক্সের ঢাকনায় লাগানো রাবার পাইপগুলো দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে সব রাবার পাইপগুলো দিয়ে কোনো রকম পানি বের করার একটা কিছু বানিয়ে নেয়। এরপর সমস্ত কাঠের বক্স কন্টেইনারের একটা দিকে নিয়ে যায়। এতে সব পানি এক সাইডে চলে যায়। এরপর সে একটা পাইপের মাধ্যমে একটু একটু করে পানি বের করতে থাকে। অনেক পরিশ্রমের পর কিছুটা পানি তো বের হয়ে যায়। সে একটু শান্ত হয়। এরপর আশপাশটা খুঁজতে থাকে যদি কাজের কিছু পাওয়া যায়। সে 2 বোতল খাওয়ার পানি পায় আর কিছু টুকটাক জিনিস পায়, কিন্তু সে এটাই বুঝতে পারছিল না এই মাঝ সমুদ্রে এগুলো দিয়ে সে করবেটা কি। কিছুক্ষণ পর তার পেটে আবারও ব্যথা ওঠে। সে এবার বুঝতে পারে এটাই তার ডেলিভারির সময়। বাহিরের আবহাওয়া তখন খারাপ হয়ে যায়। বড় বড় ঢেউ আসতে থাকে। ভিতরটাও অন্ধকার, আর এর মধ্যে সে ব্যথার চিৎকার করতে থাকে। মনে হচ্ছিল এখনই তার জানটা বের হয়ে যাবে, কিন্তু তারপরও অনেক কষ্টের পর সে একটা সুস্থ বাচ্চার জন্ম দেয়। কিন্তু তার নিজের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে অনেক দুর্বল হয়ে পড়ে, কিন্তু এরপরও সুস্থ বাচ্চাকে দেখে সে নিজেকে সান্ত্বনা দেয়। তবে এখন তার সামনে এসেছে আরেক ঝামেলা। এখানে না খাবার কিছু আছে না পর্যাপ্ত পানি আছে। এর মধ্যে সে নিজে কি খাবে আর বাচ্চাকে কি খাওয়াবে? সে যদি নিজেই খেতে না পারে তাহলে বাচ্চার জন্য দুধ আসবে কোথা থেকে? বাচ্চাটাও ক্ষুধায় কান্না শুরু করে দেয়, আর সে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভই হয় না। বাচ্চার কান্না থামছে না দেখে সে চিৎকার করে তাকে থামতে বলে, কিন্তু এরপর আবারই নিজেকে শান্ত করে সে বাচ্চার কাছে ক্ষমা চায়। এবার সে নিজেকে আর বাচ্চাকে বাঁচাতে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। বাচ্চা জন্মের পর তার শরীর থেকে যে প্লেজেন্টাটা বের হয়েছিল সে সেটা খাবে বলেই ঠিক করে। এতে সাময়িকভাবে তার খাওয়ার চিন্তা তো দূর হয়, কিন্তু এই প্লেজেন্টটা সে কয়দিন খেতে পারবে? খুব দ্রুতই তাকে খাবার এবং পানির ব্যবস্থা করতে হবে।
তখনই তার নজর পড়ে পাশের ইলেকট্রিক ড্রিলের উপর। সে একটা বুদ্ধি পায়। ওই ড্রিলটা দিয়ে সে কন্টেনারের উপরে ঢাকনাটা আস্তে আস্তে কাটতে শুরু করে, কিন্তু অর্ধেক কাজ হতেই সে ড্রিলের ব্যাটারি শেষ হয়ে যায় আর সেটা বন্ধ হয়ে যায়। বিপদ আর ঝামেলা যেন দল বেঁধে তার উপর ঝাঁপিয়ে পড়ছিল। এখন এত মোটা লোহার কন্টেইনারটা সে ভাঙবে কি করে? রাগে পড়ে সে সব জিনিস এদিক ওদিক ছুঁড়তে শুরু করে, কিন্তু তখনই সে ছুরির মতো কিছু একটা পেয়ে যায়। সেটা দিয়ে সে কন্টেইনার কাটতে শুরু করে, কিন্তু খুব দ্রুতই সে বুঝে যায় এটা দিয়ে কাজ করতে গেলে তার অনেক কষ্ট হবে আর অনেক সময় লাগবে। খাবার পানিও প্রায় শেষ। যাক, এসব করতে করতেই রাত হয়ে যায়। সে রাতের খাবারের জন্য আবারও সে প্লেজেন্টাটা খেতে শুরু করে, কিন্তু তখনই বাইরে থেকে এক অদ্ভুত আওয়াজ আসে। সে ছিদ্র দিয়ে বাইরে তাকাতেই একটা বড় লেজ কন্টেনারে ধাক্কা দেয়। এত বড় ঝটকায় বাচ্চার ঘুম ভেঙে সে কান্না করতে থাকে। সোফিয়া বাচ্চাকে কোলে তুলে নেয় আর একটা কাঠের টুকরো দিয়ে কন্টেনারে জোরে জোরে আওয়াজ করতে থাকে যেন বাইরে থাকা জিনিসটা সেখান থেকে চলে যায়। এর মধ্যে সে বাইরে তাকিয়ে দেখে আর বুঝতে পারে এটা তো বিশাল বড় একটা তিমি মাছ ছিল। মাছটা আওয়াজের জন্য ওখান থেকে আসলেও চলে যায়, কিন্তু সোফিয়ার ভয় আরও বেশি বেড়ে যায়। কোনো মতে সেই রাতটা পার হয়। কন্টেনারের ভিতর পানি বেড়েই চলছিল আর সেই ছুরির মতো জিনিসটাও ভেঙে গিয়েছিল। এক এক করে দিন পার হতে থাকে। ক্ষুধা আর পিপাসা সোফিয়ার মাথা খারাপ করে দিচ্ছিল। একটা সময় সে তার চারপাশে থাকা এই সমুদ্রের পানির দিকে লক্ষ্য করে। এরপর একটা বোতলে সে কিছুটা পানি ভরে নেয়। এবার সে পানির দিকে তাকিয়ে সে দ্বিধায় পড়ে যায়, খাবে নাকি না খাবে। সে জানতো সমুদ্রের পানি খেলে সে অনেক অসুস্থ হয়ে পড়বে। অনেক কষ্টের পর নিজের মনকে বুঝিয়ে সে ওই পানি নিজের মাথায় ঢেলে নেয়। তখনই তার কন্টেনারের ভাঙা অংশের উপর চোখ পড়ে। সেখান থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছিল। সে দ্রুত গিয়ে ওই পানিই খেতে শুরু করে, কিন্তু এই এক দু ফোঁটা পানিতে তার পিপাসা কিছুতেই মিটছিল না। তাই সে ওই পানিগুলোকে একটা বোতলে ভরার চেষ্টা করে। এরপর সেই পানিটা খায়, কিন্তু এটাতে জংয়ের স্বাদ ছিল। এটা খাওয়ার কিছুক্ষণের মাঝে সে অসুস্থ হয়ে পড়ে আর বমি করে দেয়। তার অবস্থা আগে থেকেও খারাপ হয়ে যায়। নিরাশ হয়ে সে ঘুমিয়েই পড়ে। তার ঘুম ভাঙে যখন তার চোখ মুখে বৃষ্টির পানির ফোঁটা পড়তে থাকে। চোখ খুলে দেখে সে ড্রিল মেশিন দিয়ে যে ফুটো করেছিল সেখান দিয়ে বৃষ্টির পানি ভিতরে আসছে। সে দ্রুত উঠে সেই পানি খেতে শুরু করে। এতগুলো দিন পর স্বচ্ছ পানি গলা দিয়ে নামতেই তার জানটা ঠান্ডা হয়ে যায়। পেট ভরে পানি খাবার পর এবার সে সমস্ত প্লাস্টিকের বক্সে পানি জমা করতে শুরু করে। এমনকি নিচে ভাসতে থাকা ছোট্ট একটা ক্যানকেও সে ছাড়ে না। তবে ক্যানটা ধরতে তার মাথায় একটা বুদ্ধি আসে। ড্রিল মেশিন দিয়ে অন্তত অর্ধেকটা জায়গা তো সে কাটতে পেরেছিল। সে তার বাচ্চাকে একটা সুরক্ষিত জায়গায় শুইয়ে দেয়। এরপর বড় একটা রশির মতো কিছু নিয়ে সেটা ওই লোহার শিটের মাঝে জড়িয়ে দেয়। এরপর তার দুই প্রান্ত নিজের হাতে ধরে অনেক জোরে টানতে শুরু করে, কিন্তু তার শরীরে এত শক্তি কোথায় ছিল? বারবার মনে হচ্ছিল থেমে যাক, কিন্তু বাচ্চার কথা মনে করে সে থামে না। তার হাতগুলো ছুলে যেতে থাকে, কিন্তু এরপরও পুরো শক্তি লাগিয়ে সে ওই শিটটা বাঁকা করেই নেয়। এতগুলো দিন পর সূর্যের আলো তার আর তার বাচ্চার মুখে পড়েছে। সে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু যেমন তেমন করে যখন সে কন্টেনারের উপরে ওঠে তার মনটা আবারও ভেঙে যায়। যত দূরে তাকাও শুধু পানি আর পানি, না কোনো জাহাজ, না কোনো বোট, না একটা পাখি। মাঝ সমুদ্রে তার এই কন্টেইনারটা ঠিক সেই ছোট ক্যানের মতো লাগছিল যেটা হাতে নিয়ে সেই শিট বাঁকানোর আইডিয়া পেয়েছিল। এত কিছুর পরও কোনো ভালো কিছু হচ্ছে না। এই দেখে এইবার সে হার মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই তার নজর পড়ে তার ঘুমিয়ে থাকা বাচ্চার উপর। তার এই বাচ্চাটা তো এখনো পৃথিবী দেখতেই পারল না। সে আবারও মন বানিয়ে নেয় তার এই বাচ্চাকে নিয়ে সে এই জায়গা থেকে নিশ্চয়ই বের হবে। এরপর সে তার বাচ্চার ডায়পার চেঞ্জ করে আর নোংরা কাপড়টা সমুদ্রে ফেলে দেয়। তখনই সে নোটিস করে ওই নোংরা কাপড়ের কাছে অনেকগুলো মাছ এসে জমা হয়েছে। সে ওই মাছগুলোকে ডাকতে শুরু করে, কিন্তু মাছেরা কোথায় আর তার কথা বুঝবে। সে বুঝতে পারে খাবারের জন্য আর একটু কষ্ট করতে হবে। সে কন্টেনারের ভিতরে যায় আর এদিক ওদিক থেকে টুকটাক জিনিস জোগাড় করে একটা বল্লমের মতো কিছু বানিয়ে নেয়। এবার সে ওটা দিয়ে মাছ ধরতে শুরু করে। 1 বার, 2 বার, 10 বার, 20 বার, 100 বার। সে এই কাজগুলো আগে কি কখনো করেছে? একটা বারও সে সফল হয় না।
উল্টো এগুলো করতে গিয়ে তার মাঝে থাকা শক্তিগুলো শেষ হয়ে যায়। ক্ষুধার জন্য তার বমি বমি পেতে শুরু করে। হতাশ হয়ে সে শুয়ে পড়ে। তখনই উপর দিয়ে অনেক জোরে আওয়াজ হয়। চোখ খুলে দেখে তার উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। সে দ্রুত কন্টেইনারের ভিতরে চলে যায়। এখন তার এমন কিছু দরকার যেটা দিয়ে সে ওই প্লেনের মনোযোগ আকর্ষণ করতে পারবে। সে একটা টিভি স্ক্রিন ভেঙে কাঁচের টুকরো নিয়ে উপরে আসতে থাকে, কিন্তু দুর্ভাগ্য মানও তার কাঁধে জেকে বসেছে। সে উপরে উঠতে গিয়ে লোহায় বেঁধে তার পা অনেক খারাপভাবে কেটে যায়। ব্যথায় সে চিৎকার করে ওঠে, কিন্তু তারপরও হার না মেনে ওই কাঁচের টুকরোটা দিয়ে সূর্যের আলোর রিফ্লেকশন সে ওই প্লেনের উপর দিতে থাকে। তবে অনেকক্ষণ চেষ্টা করার পরও কোনো লাভ হয় না। প্লেনটা উড়ে দূরে চলে যায়। সে হতাশ হয়ে আবারও ভিতরে চলে আসে। এবার এই ক্ষতর কিছু একটা করতে হবে। সে একটা সার্কিট বোর্ড উঠিয়ে সেটা থেকে তার বের করে নেয়। এরপর কন্টেইনারের এক কর্নারে পাওয়া একটা অ্যালকোহলের বোতল উঠিয়ে নেয়। কিছুটা প্রথমে নিজে খায়, এরপর বাকিটা সে তার ক্ষততে ঢেলে দেয়। অ্যালকোহল তার ক্ষততে লাগতে সে ব্যথায় চিৎকার করে ওঠে। মনে হচ্ছিল কেউ তার পা কেটে নিয়ে যাচ্ছে। তার চোখের সামনেটা অন্ধকার হয়ে যায়, কিন্তু তখনই তার কানে ভেসে আসে তার বাচ্চার আওয়াজ। এটা শুনে সে নিজেকে শান্ত করে নেয়। এরপর ক্ষত সেলাই করতে থাকে। অনেক রক্ত বয়ে যাচ্ছিল, অনেক কষ্ট হচ্ছিল তার, কিন্তু কোনো মতে সে পুরো কাজটা সে শেষ করে নেয়। এর কিছুক্ষণ পর তার নজর পড়ে অনেকগুলো হেডফোনের উপর। তার মাথায় একটা বুদ্ধি আসে। এগুলো দিয়ে সে একটা জাল বানাতে পারবে, আর বল্লমের তুলনায় জাল দিয়ে কাজ হতেও পারে। পরদিন সকালে সে তার বানানো জাল নিয়ে উপরে উঠে আসে। চারার জন্য সে তার বাচ্চার ডায়পার ইউজ করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেকগুলো মাছ চলে আসে, কিন্তু এরপরও সে শান্ত হয়ে অপেক্ষা করতে থাকে কোনো একটা মাছকে ভালোভাবে জালের উপর চলে আসার জন্য। এরপর যখনই একটা মাছ জালের ভিতর চলে আসে, সে পুরো শক্তি লাগিয়ে জালটা টেনে নেয়। এতগুলো দিন এত কষ্টের পর সে প্রথমবার খাওয়ার জন্য একটা মাছ পেয়েছে। কিন্তু ঝামেলা তো আরও একটা ছিল। এই মাছ রাঁধার জন্য সে আগুন কই পাবে? বাধ্য হয়ে সে কাঁচা মাছই খেতে শুরু করে। পাশে তার বাচ্চাটা শুয়ে শুয়ে তাকে এসব করতে দেখে। যাই হোক, আস্তে আস্তে কন্টেইনারের পানি বেড়েই চলছিল, তাই তাকে কিছুক্ষণ পর পরই পানি বের করতে হচ্ছিল। এভাবেই দিন পার হতে থাকে। সে ওই প্লাস্টিকের বক্সগুলোতে সাহায্যের কথা লিখে সেগুলো পানিতে ভাসিয়ে দেয়। সে জানতো এগুলো কোনো মানুষের হাতে পড়া প্রায় অসম্ভব ছিল, কিন্তু সে আশা ছাড়ে না, কারণ এখন আশাই তার সবচেয়ে বড় হাতিয়ার। যখনই তার একাকী ফিল হতো, তখনই সে কন্টেইনারের উপরে এসে বসে সমুদ্র দেখত। তার স্বামীর কথা মনে করত, তার বাচ্চার সাথে তার অতীত নিয়ে গল্প করত, যে কিভাবে সে আর তার স্বামী একে অপরের দেখা পেয়েছিল, তারা কিভাবে ভালোবেসেছে, এরপর তারা যুদ্ধ থেকে বেঁচেছে, কত বাধা পার করেছে। সে জানতো বাচ্চাটা ছোট, তার একটা কথাও বুঝবে না, কিন্তু তারপরও সে তাকে গল্প শোনাতেই থাকতো। এক রাতে শুয়ে শুয়ে সে তার বাচ্চার চেহারায় হাত বুলিয়ে দিতে দিতে নিজেকে প্রমিস করে যে যাই হয়ে যাক, সে তার এই বাচ্চাকে এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার একটা সুযোগ পাইয়ে দিবেই দিবে। এমনই এক রাতে তার ফোন বেজে ওঠে। কলের ওই পারে তার স্বামী ছিল। এতদিন পর নিজের স্বামীর কণ্ঠ শুনে সে অনেকটা ইমোশনাল হয়ে যায়, কিন্তু পরক্ষণে তার মন ভেঙে যায়। তার স্বামী জানায় পালিয়ে আসার সময় তার গায়ে একটা গুলি লেগেছিল, আর এতদিন চিকিৎসার পরও কিছুই হচ্ছে না, সে আর বেশিক্ষণ বাঁচবে না। তাই শেষবার সে তার কণ্ঠ শোনার জন্য তাকে কল করেছে। সোফিয়া কান্নায় ভেঙে পড়ে, কিন্তু পরক্ষণে সে নিজেকে শান্ত করে নেয় আর তার স্বামীকে জানায় তাদের বাচ্চা পৃথিবীতে চলে এসেছে, তাদের সুন্দর একটা মেয়ে হয়েছে। হতে পারে এই খবর পেয়ে কলের ওই পারে থাকা তার স্বামীর মুখে একটা শেষ হাসি ফুটে উঠেছে। সে ফোনটা বাচ্চার কাছে নিয়ে ধরে, যেন বাবা ও বাচ্চা দুজনেই অন্তত একবার হলেও একে অপরের কণ্ঠ শুনতে পায়। ওপাশ থেকে সোফিয়ার স্বামী তার মেয়ের সাথে একটু একটু করে কথা বলতে থাকে। এভাবেই কথা বলতে বলতে একসময় তার কথা বন্ধ হয়ে যায়। সোফিয়া বুঝতে পারে তার স্বামী এই পৃথিবীতে আর বেঁচে নেই। সোফিয়া কান্নায় ভেঙে পড়ে। আস্তে আস্তে আরও দিন পার হতে থাকে। কন্টেনারের ভিতরে এখন এত পানি জমে গিয়েছে যে তাদের ভিতরে থাকা আর সম্ভবই না। তারা মা মেয়ে এবার বাইরে থাকতে শুরু করে। খাবার পানিও আবার শেষ। তাই সোফিয়া জোগাড়পাতি দিয়ে আবারও কিছু একটা বানায়।
সে বড় কাঠের টুকরোকে পানিতে ফেলতো, সেটা পুরোপুরি পানিতে ভিজে গেলে সেটাকে উঠিয়ে আনতো। এরপর সেই কাঠ সূর্যের আলোতে রেখে দিলে আস্তে আস্তে সেটার ভিতরে থাকা পানি নিচে থাকা প্লাস্টিকের কন্টেইনারে জমা হতো, আর এভাবেই সে একটু একটু করে খাবার পানি বানাতো। এভাবেই দিন পার হচ্ছিল। একদিন একটা বক এসে তার কন্টেইনারের উপর বসে। তার মনে আবারও আশা চলে আসে। সে জানতো যেহেতু বক এখানে আছে তাই জমিনও আশপাশে কোথাও আছে। সেই রাতটা সে একটুও আরাম করে না। পুরো রাত জেগে সে একটা পালের মতো বানায়, যেন বাতাসের সাহায্যে সে জমিনের কাছে যেতে পারে। কিন্তু কপাল হায়, এতদিন পানিতে ভেসে থাকার কারণে কন্টেইনারের দরজা আর চাপ সহ্য করতে পারে না, সেটা ভেঙে যায়। ভিতরে অনেক জোরে জোরে পানি চলে আসতে থাকে। সোফিয়া বুঝতে পারে খুব দ্রুত কিছু না করলে এই কন্টেইনার ডুবে যাবে। সে তাড়াতাড়ি পানির ভিতরে যায় ওই দরজাটাকে ঠিক করার জন্য, কিন্তু তখন আরেক বিপদে পেয়ে যায় তাকে। তার পা নিচে থাকা কিছু রশিতে জড়িয়ে যায়। সে অনেক চেষ্টা করে নিজের পা ছাড়ানোর, কিন্তু পারেই না। বারবার ডুব দিয়ে সে চেষ্টা করে আর উপরে শ্বাস নিতে আসে। কয়েকবার চেষ্টা করার পরও কিচ্ছু হচ্ছিল না। এখন কন্টেইনারে এত পানি চলে এসেছে যে উপরে এসে সে শ্বাসও নিতে পারছিল না। উপরে তার বাচ্চাকে সে একটা লাকড়ির ভেলার মতো বানিয়ে যে রেখেছে সেটাও পানিতে ভেসে যাচ্ছিল। সোফিয়ার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। একে তো সে নিজেকে ছাড়াতে পারছিল না, দ্বিতীয়ত তার বাচ্চা ভেসে চলে যাচ্ছিল। সে যেন তেন করে বারবার ওই রশি খোলার চেষ্টা করছিল, কিন্তু রশিও মানো তাকে পেয়ে বসেছে। তখনই তার মনে পড়ে তার কাছে একটা ছুরি আছে। সে ছুরি দিয়ে দ্রুত রশি কেটে উপরে উঠে আসে, কিন্তু তার বাচ্চাকে কোথাও দেখতে পায় না। চারিদিকে পানি আর পানি, অন্ধকার নেমে এসেছে। সে পাগলের মতো তার বাচ্চাকে ডাকতে থাকে আর কান্না করতে থাকে। তখনই পানিতে সে বড় কিছু একটা নড়তে দেখে আর বুঝতে পারে এটা তো একটা তিমি মাছ। হতে পারে এটা সেই তিমি যেটা কয়েকদিন আগে তার কন্টেইনারে এসে ধাক্কা মেরেছিল। সে মনে করতে থাকে এবার বুঝি এই তিমি তাকে শেষ করে দিবে, আর তার বাচ্চা না জানি কোথায় চলে গিয়েছে ভেসে ভেসে। কিন্তু তিমি মাছটা তার কোনো ক্ষতি করে না। সেটা সোজা সাঁতরে ওই দিকে যায় যেদিকে তার বাচ্চার ভেলাটা রয়েছে। সে ওই ভেলার কাছাকাছি গিয়ে তার শরীরের উপরে থাকা ছিদ্র দিয়ে পানি বের করে। ঠান্ডা পানি বাচ্চার গায়ের উপর পড়তেই সে কান্না করে ওঠে। আর এই কান্নার আওয়াজ শুনে সোফিয়া সেদিকে তাকায় আর তার বাচ্চার ভেলাটা দেখতে পায়। সে দ্রুত সাঁতরে সেখানে চলে যায়। এই মাছ সমুদ্রে একটা সাহসী আর অসহায় মাকে সাহায্য করার জন্যই যেন তিমি মাছটা এখানে এসেছিল। নিজের কাজ শেষ করে সে আবারও পানির নিচে হারিয়ে যায়। আস্তে আস্তে সকাল হয়ে যায়। এই বরফের মতো ঠান্ডা পানিতে ভেসে থাকতে থাকতে সোফিয়ার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরও বাচ্চার দিকে তাকিয়ে সে নিজেকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এইবার এতে কোনো লাভ হয় না। সে বুঝতে পারছিল তার মৃত্যু খুব দ্রুতই ঘনিয়ে আসছে, তাই সে শেষ একটা চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। তার কাছে বেঁচে যাওয়া মাছের টুকরোগুলো সে সমুদ্রে ফেলে দেয়। তার চিন্তা ছিল এই মাছের ঘ্রাণ পেয়ে সামুদ্রিক বকগুলো এখানে চলে আসবে, আর এতগুলো পাখি একসাথে দেখে আশপাশে কোনো বোট থাকলে সেটাও নিশ্চয়ই তাদের সন্ধান পেয়ে যাবে, আর এভাবে সে না বাঁচলেও অন্তত তার বাচ্চাটা বেঁচে যাবে। আর এমনটাই হয়। এতগুলো পাখি উড়তে দেখে সত্যি সত্যি একটা বোট সেদিকে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয়।